সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, যেটি হচ্ছে এতদিন যে বিতর্কের কথা বলা হচ্ছিল যে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ব্যবহার নিয়ে কথা বলছিল। এখন জাতীয় সংসদ নির্বাচন আর শুধু স্থানীয় কোনো নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে না, এমন সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এবং এরই মধ্যে গেজেট আকারে সেটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আজকে আলোচনা করতে চাই, এনসিপি স্পষ্ট করে বলেছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং এই যে নির্বাচনের সংস্কার চলছে সেই সংস্কারের একটি পর্যায়ে, যৌক্তিক পর্যায় পর্যন্ত না পৌঁছা পর্যন্ত কিন্তু এনসিপি নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমার সঙ্গে থাকবেন। কথা বলছিলাম ইভিএম এর বিষয়ে, ইলেকট্রনিক ভোটিং মেশিন। বলা হচ্ছিল যে গত সরকারের আমলে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, নির্বাচনকে নিজেদের মতো করার জন্য, নির্বাচনের রেজাল্টকে নিজেদের আওতার মধ্যে রাখার জন্য এই ইভিএম এর আবিষ্কার করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু যখন এই ইভিএমটি নিষিদ্ধ করা হয় কিংবা ইভিএম এর বিভিন্ন ত্রুটির বিষয়ে কথা বলা হয়, তখন বাংলাদেশ এই ইভিএম পদ্ধতি চালু করে এবং জাতীয় সংসদ নির্বাচনে 2018 সালে এই ইভিএম এর ভোটের ব্যবস্থা করে। যদিও সেই নির্বাচনে বিএনপি সহ তার জোটের লোকজন সেখানে অংশগ্রহণ করেছিল, ঐক্য ফ্রন্ট হয়েছিল, আমরা দেখেছি। তারাও কিন্তু সে সময় বিরোধিতা করেছিল, কিন্তু বিরোধিতা করার পরও বিএনপি সেই ইভিএম এর নির্বাচনে কিন্তু গেছে এবং আওয়ামী লীগ তো তার মহাজোটকে সাথে নিয়ে তারা সেই ইভিএম এর নির্বাচন বাস্তবায়ন করে এবং আমরা সেটা দেখি যে কি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় তারা ধরে রেখেছে, ক্ষমতায় ছিল তারা। এবং সে সময় যেটি করা হয়েছে, এই ইভিএম এর কোনো ত্রুটি নেই, ইভিএম এর ভুল নেই, ইভিএম এর সঠিক তথ্য পাওয়া যায়, এটি বুয়েটের মতো প্রতিষ্ঠান দিয়ে প্রমাণ করেছিল নির্বাচন কমিশন। এখন বুয়েটের যারা সে সময় এটা প্রমাণ দিয়েছিল তাদের কি হবে? কিংবা নির্বাচন কমিশনের যেই কর্মকর্তারা, শুধু যেখানে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এটার সঙ্গে যুক্ত, অন্যান্য যে কর্মকর্তারা, বিশেষ করে প্রশাসনিক যে কর্মকর্তারা, সচিব থেকে শুরু করে অন্যান্য যারা পরামর্শক, যারা বিভিন্ন সময় গাইডলাইন দিয়ে থাকে নির্বাচন কমিশনকে, নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার ক্ষেত্রে, তাদের গাইডলাইনটা যে ছিল নির্বাচনকে বিতর্কিত করার জন্য কিংবা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য, সেটি যে যখন প্রমাণিত হয়েছে, এখন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কি কোনো শাস্তি হবে না? শুধুমাত্র একজন ব্যক্তিকে কিংবা একজন ব্যক্তি যিনি এটার সঙ্গে যুক্ত বলা হয়, যিনি প্রশাসনিক মূল দায়িত্ব ছিলেন, তাকে শাস্তির আওতায় আনবেন, বাকিদের শাস্তির আওতায় আনা হবে না। তাহলে কি কি থাকবে? মানে মানে মানুষের কাছে বার্তাটা কি যাবে? মানুষের কাছে বার্তা যাবে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায়। বিষয়টা কি এমন? বিষয়টা যদি এমন না হয়, সেক্ষেত্রে ওই সময় এই যে 1.5 লাখ ইভিএম, 2018 সালে 1.5 লাখ ইভিএম কেনা হয়েছিল এবং এই ইভিএম গুলো কেনার ক্ষেত্রে কারা জড়িত ছিল, সেই কমিটিতে কারা ছিল এবং ইভিএম গুলো কোন কোম্পানি থেকে তৈরি করা হয়েছিল, কোন প্রক্রিয়া এসেছিল এবং যাবতীয় সকল কিছু কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় আনতে হবে। যদিও এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, তারা বিশেষভাবে নজর রাখছে যে কারা এটার সঙ্গে যুক্ত ছিল, কোন প্রক্রিয়া এনেছিল। কিন্তু এই তদন্ত কি আলোর মুখ দেখবে কিনা? বাংলাদেশে এখন পর্যন্ত অনিয়ম, দুর্নীতি, জালিয়াতির যত বড় বড় ঘটনা ঘটেছে, কোনটি কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কারণ এর সঙ্গে রাঘব বোয়ালরা জড়িত। রাঘব বোয়ালরা যখন কোনো বিষয়ে জড়িত হয়ে পড়ে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর আলোর মুখ আর দেখে না। আমরা অন্তত একটি বিষয়ে উদাহরণ হিসেবে দেখতে চাই যে এই যে জনগণের ট্যাক্সের টাকায় এই যে এত গুলো ইভিএম কেনা হলো, 1.5 লাখ ইভিএম কেনা হলো, যে ইভিএম গুলি কেনা হলো মূলত নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, নির্বাচনকে বিতর্কিত করার জন্য। এই প্রক্রিয়ার সঙ্গে যারা ছিলেন তাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে বর্তমানে যারা নির্বাচন কমিশনে রয়েছে, বর্তমান যিনি প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন এবং অন্যান্য নির্বাচন কমিশনার রয়েছেন, তাদের কাছেও কিন্তু জনগণের কিন্তু অনেক বড় প্রত্যাশা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের জন্য। তারা যদি কোনোভাবে ভুল করে কিংবা ভুল সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে যদি বলে যে না অমুক
অমুকের চাপে আমরা এটা করেছি, কিংবা এমন সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে, কিংবা এটি নিলে ভালো হতো, এই ভাবনার মধ্যে যদি তারা থাকে, অদূর ভবিষ্যতে হয়তো তাদেরকেও আইনের আওতায় আনার কথা উঠতে পারে। সুতরাং প্রশাসনের যে যেই জায়গা থেকে দায়িত্ব পালন করবেন স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে, এবং অবশ্যই ন্যায় নিষ্ঠা এবং রাষ্ট্রের কাছে নিজের দায়বদ্ধতা থেকে কাজগুলো করবেন। রাষ্ট্রকে স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেল, এখন এই রাষ্ট্রকে আর কোনোভাবেই অন্য পথে, বাঁকা পথে, খারাপ দিকে পরিচালিত করার কোনো সুযোগ নেই। যে যে জায়গায় আছেন, সুতরাং সবার আগে দেশকে নিয়ে ভাবা উচিত এবং দেশের কল্যাণকে নিয়ে ভাবা উচিত। এখন দেশের কল্যাণের কথা আপনারা কিভাবে বলবেন? আজকের আলোচনার দ্বিতীয় অংশ সেটি। কল্যাণ করতে হলে তো ঐক্য দরকার, কল্যাণ করতে হলে তো সবার মধ্যে ভেদাভেদটা দূর হওয়া দরকার। সেই ঐক্য কি রয়েছে? জুলাই গণ অভ্যুত্থানের আগ মুহূর্তে সমমনা যে রাজনৈতিক দলগুলো ছিল, যারা বিগত দিনে আন্দোলন করেছিল এবং বিগত দিনে যারা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল, তাদের মধ্যে কি ঐক্যটা আছে? তাদের সেই ঐক্য কি অটুট আছে? হয়তো সামনাসামনি দেখা হলে চক্ষু লজ্জায় অনেক কথা বলতে পারে না, কিন্তু আড়ালে আবডালে কিংবা বিভিন্ন সভা মঞ্চে কিংবা টকশো টেবিলে তারা কিন্তু আমরা দেখছি যে ভিন্ন মত পোষণ করছে, এবং সেই ভিন্ন মত পোষণটাকে আমরা স্বাগত জানালেও তাদের যে তির্যক বাক্য, এগুলো কিন্তু অ্যালার্মিং। অনেক ক্ষেত্রে আরেকজনকে ছোট করা, ছোট করে দেখা, কিংবা নিজের কৃতিত্বকে অনেক বড় করে দেখা, এই প্রবণতাকে আমরা লক্ষ্য করছি। এখন কিন্তু এনসিপি জুলাই আগস্টে তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য এনসিপি নেতারা এই মুহূর্তে উত্তরবঙ্গে অবস্থান করছে। এনসিপির প্রধান ব্যক্তি যিনি নেতৃত্ব দিচ্ছেন, নাহিদ, তিনি কিন্তু কদিন আগে উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু আন্দোলন সংগ্রামে একবারে প্রথম সারির, সম্মুখ সারির যোদ্ধা। তিনি কিন্তু বলছে কি যে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি, এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। যদি এনসিপি নির্বাচনে না যায়, এনসিপির সমমনা কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল কিংবা প্ল্যাটফর্ম রয়েছে, তারাও কিন্তু নির্বাচনে যাবে না। তারা যদি নির্বাচনে না যায়, যদি আস্থায় না আনতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রে নির্বাচনের ভবিষ্যৎটা কি হবে? যে কথাটি আমি গতকালও বলেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কি কোনো অনিশ্চয়তা দেখা দিচ্ছে? নির্বাচনে যদি সব দল অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে কি এই নির্বাচনটি কি অংশগ্রহণমূলক নির্বাচন হবে? এই নির্বাচনটি কি আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনের বৈধতা পাবে, নাকি বিগত দিনের মতো আমি আর ডামির নির্বাচন হবে, রাতের নির্বাচন হবে, কিংবা বিতর্কিত কোনো নির্বাচন হবে? বাংলাদেশের জনগণ যারা রক্তের উপর দাঁড়িয়ে, এই মুহূর্তে গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, এই বাংলাদেশের জনগণ কিন্তু আর কোনো বিতর্কিত নির্বাচন চায় না। তারা ভোটের অধিকার চায়, তারা মানবাধিকার চায়, তারা আইনের শাসন চায়, তারা কোনো গুম হত্যা চায় না, তারা কোনো নির্যাতন চায় না, একই সঙ্গে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও দেখতে চায় না। যে বা যারাই দায়িত্ব পালন করবেন, ক্ষমতা নয়, বারবার একটি কথা বলছি, বাংলাদেশের দায়িত্ব পালন করবেন, তারা সবার আগে বাংলাদেশটাকে গুরুত্ব দিবেন। আপনি হয়তো খুব বেশি দিন থাকবেন না, দায়িত্ব পালন করতে পারবেন না, নতুন আরেকটি দল আসবে, তারপর আরেকটি আসবে, কিন্তু দেশের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে, সে বিষয়টি সব রাজনৈতিক দলের মনে রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।